আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলন চলছে, আমরা সেখানে যুক্ত হচ্ছি। Reform, we are seeing dedicated commercial courts come up so that the speed of resolution is faster. The public administrative reform, I think the idea that there has to be a service culture in public administration is taking hold. Financial sector reform, and of course, a zero tolerance on corruption. This is what foreign investors want to see. So, my concluding thoughts? Yes, we all know this number, right? There are more Bangladeshis than there are Vietnamese and Thais combined. But it's not just about the numbers. There are a few words in Bengali that do not translate. Man, Obhiman, and one of my favorite words is Shaukin. Sir, you can help me, but I don't know how to translate Shaukin. I believe it is people who like to buy things, who like to have nice things, not just buy, have nice things around them. We have a Shaukin culture. And this is a culture that's not just about consumption and materialism, it's also about appreciating what we have. So I would say to you, Bangladesh is investable, Bangladesh is invincible, and Bangladesh is in us. Thank you very much. Bye. রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলন চলছে, আমরা খানিকটা সেখানে যুক্ত ছিলাম। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষায় অংশ নেবে 19,28,000 পরীক্ষার্থী। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। কথা বলবো তার সাথে। শাহেদ, পরীক্ষা ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন প্রতিষ্ঠানগুলোতে? শুভ সকাল। ইতিমধ্যে কিন্তু পরীক্ষার যে কেন্দ্রের যে ব্যাপারটি সেটি হলো যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে যেসব কেন্দ্রে পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে সেগুলিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আছি রাজশাহী শিক্ষা বোর্ডে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে প্রায় আমরা যেটুকু জানতে পেরেছি যে গতবার যারা সেটি রেজিস্ট্রেশন করেননি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে পরীক্ষার্থীরা আছেন তারা ইতিমধ্যেই যে পরীক্ষার সরঞ্জামগুলি সেগুলো কেন্দ্রে পৌঁছানো হয়েছে। জানতে চাই যে এবারের পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এবার পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ইনশাআল্লাহ সার্বিকভাবে সব সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে হলো 21টা ভিজিলেন্স টিমের মাধ্যমে আমাদের এই পরীক্ষা সুষ্ঠুভাবে হয় এই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আর আমাদের এবার টোটাল কেন্দ্রের সংখ্যা হলো 259টি। অধ্যাপক আরিফুল, কমেছে অংশগ্রহণ কারণ আমাদের অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা গতবার থেকে কম এবং ইতিপূর্বে শাহেদ, ধন্যবাদ আপনাকে। আমরা রাজশাহীর পরে আবার চট্টগ্রামে যাব একই বিষয়ে জানতে। সেখানে আছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, জানাবেন পরীক্ষা ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন বন্দর নগরীর প্রতিষ্ঠানগুলোতে? চৈতি, যেমনটি বলছিলেন, আগামীকাল থেকে শুরু হবে চট্টগ্রাম বিভাগেও এসএসসি পরীক্ষা। সারা দেশের মতো চট্টগ্রাম বিভাগেও নেওয়া হচ্ছে নানা ধরনের প্রস্তুতি। আমরা এখন আছি চট্টগ্রামের নাসিরাবাদ বয়েজ হাই স্কুলে। এখানে দেখতে পাচ্ছি আমরা নানান প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডিজিটাল, আমরা এই পাশেই দেখতে পাচ্ছি ডিজিটাল সিট প্ল্যান করা হয়েছে, যাতে এখানে রয়েছে টোটাল 12টি ইংলিশ মিডিয়াম স্কুল। চট্টগ্রামের সকল ইংলিশ মিডিয়াম স্কুলের সিট এখানেই পড়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। এখানে টোটাল পরীক্ষার্থী হচ্ছে চট্টগ্রামের নাসিরাবাদ বয়েজের এই স্কুলটিতে পরীক্ষা দিবে 12টি কক্ষে 689 জন নিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ নিবে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে চট্টগ্রামের শিক্ষা বোর্ডে এই বছর এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে
1,40,927 জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে এমনটি জানিয়েছে আমাদেরকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। তবে নানা ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। তো এই আমরা আছি এখন নাসিরাবাদ বয়েজ স্কুলে। এখানে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি। এখন পর্যন্ত 144 বলেছেন, কালকে পরীক্ষার আগে 144 দ্বারা জারি করা হবে। সেই সাথে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে টিচাররা বলেছেন এখানে কোনো ধরনের যেন ডিভাইস নিয়ে আসা না হয় এবং তাদেরকে 30 মিনিট আগে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। এখানে সরাসরি এখানকার অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছেন, ওনার সাথে আমরা অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস রয়েছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। এখানকার কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কি ব্যবস্থা রয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে সব রকম ব্যবস্থা নিয়ে ফেলছি ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের সবকিছু হয়ে গেছে। সিট প্ল্যান অনুযায়ী আমরা সিট বসাই ফেলছি এবং স্টুডেন্টদের সাথে আমরা একটা গ্রুপ খুলে ফেলছি। ওই স্কুলের প্রধানদের সাথে প্রত্যেকটা চট্টগ্রাম শহরের প্রত্যেকটা স্বনামধন্য ইংরেজি মিডিয়াম স্কুলগুলো আমাদের এখানে সেন্টার, তো ওদের সাথে আমরা যোগাযোগ রেখেছি এবং ওদেরকে আমরা বলেছি যে আমাদের সিট প্ল্যান হয়ে গেছে এবং কোথায় কার সিট পড়বে বাচ্চারা যেন দেখে নেয়। এবং পরীক্ষা শুরু হওয়ার পরীক্ষা আমরা 9:30 হলে ঢুকবে এবং 9টার মধ্যে প্রত্যেক স্টুডেন্ট স্কুলে চলে আসবে। আর তাছাড়া গার্জিয়ানদের জন্য মানে ওরা সুন্দরভাবে অপেক্ষা করতে পারে সেই জন্য আমরা আমাদের মসজিদের এখানে পাশে আমাদের স্কুলে একটা মসজিদ আছে, মসজিদের পাশে আমরা জায়গা রেখেছি। ওনারা ওখানে বসবেন, অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন। আর বাচ্চারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সেই ধরনের প্রস্তুতি আমরা আল্লাহর রহমতে নিয়ে ফেলছি। আমাদের এখানে এই পর্যন্ত স্টুডেন্ট পরীক্ষা দিবে 712 জন, 718 জনের মতো পরীক্ষা দিবে, ইরেগুলার সহ 712 জনের মতো পরীক্ষা দিবে। আলহামদুলিল্লাহ 699 জন নিয়মিত পরীক্ষা দিবে। হ্যাঁ, তাহলে 712 জনের মতো, 23 জন অনিয়মিত, 23 জন অনিয়মিত, তার মধ্যে 4 জন হচ্ছে অটিস্টিক, ওরা সিক বেডে পরীক্ষা দিবে। ওদেরও যথেষ্ট ব্যবস্থা আমরা নিয়ে ফেলছি। আর আমরা নাসিরাবাদ বয়েজের স্টুডেন্টদের সিট পড়ছে কি আপনার গামপাড়া পুলিশ লাইন স্কুলে, ওরা ওখানে যথারীতিভাবে ওইভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং ওইভাবে ওখানেও ওই পরিবেশ গড়ে তোলা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর কি ভিন্নতা রয়েছে পরীক্ষা? অন্যান্য বছর এরা এই সিলেবাসে একটু তো যেহেতু একটু সমস্যা হয়ে গেল মাঝখান দিয়ে, তো ওদের স্বাভাবিক একটু সিলেবাসটা শর্ট সিলেবাসে ওরা পরীক্ষা দিবে এবং ওই অনুযায়ী ওরা পরীক্ষা দিতে আসবে ইনশাল্লাহ। তবে ওই প্রিপারেশনটা ওদের কেমন হবে জানি না, তবে চেষ্টা করবো আমরা ওইভাবে লিবারেল ভাবে ওদেরকে পরীক্ষার হলে ডিউটি দিয়ে এবং ওরা যেন সুন্দরভাবে সবাই পাস করে দেয় সেই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করবো। ধন্যবাদ। যেমনটি আমরা শুনছিলাম স্কুলে নানা রকম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য গ্রুপ খোলা হয়েছে এবং গার্জিয়ান যারা অনেক চিন্তিত থাকবেন তাদেরকে বসার ব্যবস্থা করা হয়েছে। বলা যায় একটি সুন্দর পরিবেশে আগামীকাল এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। এই ছিল চট্টগ্রামের নাসিরাবাদ বয়েজ থেকে এসএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট। পায়েল, ধন্যবাদ আপনাকে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে কাল এবং সেই খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে সহকর্মী আজিজা হক পায়েল। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন সহ 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কাকে কাকে আদালতে তোলা হয়েছে, তাদের বিষয়ে পরবর্তী প্রক্রিয়া কি জানাবেন বিস্তারিত? চৈতি, আপনি যেমনটি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু বিচার কাজ হচ্ছে এখন কাজই চলছে এবং আজকে জুলাই আগস্ট গণহত্যায় যে আবু সাইদ, রংপুরের যে আবু সাইদ হত্যাকাণ্ড, যেটা খুবই নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের যে আসামিরা তাদেরকে সেই আসামিদের মধ্যে আসলে 4 জনকে আজকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই আসামিদের মধ্যে রয়েছেন যে আমির হোসেন, তিনি ছিলেন সাবেক এএসআই রংপুরের, এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেটি ইমরান চৌধুরী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম। এই 4 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং সে বিষয়ে আদালত 2 মার্চ তাদেরকে হাজির করার নির্দেশ দিয়েছেন যে আজকে তাদেরকে হাজির করা হয়। এবং আদালতে প্রসিকিউটররা যেটি জানিয়েছিলেন, চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছিলেন যে যখন আবু সাইদ হত্যাকাণ্ড হয়েছিল সেখানে যে শিক্ষার্থীরা যারা ছিলেন তাদেরকে
তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে বাধ্য করা হয়, তাদেরকে বিভিন্নভাবে হত্যাকাণ্ড চালানো হয়, তাদের উপর হচ্ছে বিভিন্নভাবে নির্মমভাবে নির্যাতন করা হয় এবং পরবর্তীতে দুইজন পুলিশ হচ্ছে ঠান্ডা মাথায় আবু সাইদ হত্যাকাণ্ড হচ্ছে চালায়। মানে আবু সাইদকে তারা সামনে থেকে হচ্ছে গুলি করতে দেখায় এবং সেটির ভিডিও ফুটেজও কিন্তু প্রসিকিউশন টিমের কাছে রয়েছে এবং সেই প্রেক্ষিতে আদালতের কাছে প্রসিকিউশন টিম হচ্ছে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয় এবং আজকে চারজনকে, সেই 25 জনের মধ্যে 4 জনকে আদালতে হাজির করা হয় এবং বিচারপতিরাও এসেছেন এবং প্রসিকিউশন টিমও হচ্ছে রেডি আছে। একটু পরে হচ্ছে শুনানি শুরু হবে। শুনানির মধ্যে হয়তোবা আমরা নতুন তথ্য জানতে পারবো যে কিভাবে হচ্ছে আবু সাইদ হত্যাকাণ্ড, কারণ আবু সাইদ হত্যাকাণ্ড কিন্তু হচ্ছে ভিডিও ফুটেজ সহ সব ধরনের ফুটেজে রয়েছে। এখন হয়তোবা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আসলে প্রসিকিউশন টিম আসলে কিছু সময় চাবে, হয়তোবা 1 থেকে 2 মাস সময় চাবে এবং এই আবু সাইদ হত্যাকাণ্ডতে কিন্তু 13ই জানুয়ারি তার পরিবার হচ্ছে 25 জনের বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করে যে আবু সাইদ হত্যাকাণ্ডে। তো এখন হচ্ছে আমরা শুনানির জন্য অপেক্ষা করছি। শুনানির পরবর্তী সময় আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে আসলে আদালত কি বলে এবং প্রসিকিউশন টিম আসলে কি বলে এই বিষয়ে। তো এই পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। চৈতি। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন সহ 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহিদি নূর পরশ। যুবকের সাথে কি হয়েছে, কি নিয়ে তদন্ত করছে বিজিবি? হ্যাঁ চ্যুতি, আপনাকে জানিয়ে রাখি, গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দ্বারা যে এক বাংলাদেশি যুবককে কিন্তু পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে, নিহত স্বজনরা কিন্তু অভিযোগ করেছে। গতকাল যে ওই যে পারপুরি ইউনিয়নের সাজামোড়া 0 পয়েন্টে এই ঘটনা ঘটে। তো এ বিষয়ে আমরা নিহতের স্বজনদের সাথে আমরা কথা বলেছি। তো নিহত স্বজনরা আমাকে জানিয়েছে যে মুন্না নামে যে যুবক, সে বিকালে যে সাজামোড়া সীমান্তে তার 0 পয়েন্টের কাছে তার ধানি জমি ছিল, ধানি জমি দেখতে গিয়েছিল। এই সময় কয়েকজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে ধরে নিয়ে যায়, নিয়ে কিন্তু তাকে মারপিট করে এবং সারা শরীরে কিন্তু তার আঘাত করে বলে তাদের পরিবার জানায়। পরে তাকে বাংলাদেশের সীমান্তে কিন্তু তাকে ফেলে রেখে যায়। পরে যে বাংলাদেশের যে বিজিবি সদস্যরা তাকে আহত অবস্থা উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। তো পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কিন্তু তাকে মৃত ঘোষণা করে। তো যে সার্বিক বিষয় যে বলি, তার পরিবার যে আমাদের কাছে যে অভিযোগ করেছেন যে সে মূলত একজন ব্যবসায়ী ছিলেন বাজারের, স্থানীয় বাজারের পাশাপাশি সে কৃষি কাজ করে তার জীবিকা নির্বাহ করতেন। তাকে কোনো অপরাধ ছাড়াই তাকে ধরে নিয়ে যে তাকে মারধর করেছে যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো তারা বলছেন এই ঘটনাটি তারা বিচার চেয়েছেন সরকারের কাছে। তো এ বিষয়ে যে আমাদের কথা হয়েছে যে 25 বিজিবির যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাম মোহাম্মদ ইমতিয়াজ, তিনি আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে মুরাদ নামের একজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। সে কি কারণে সীমান্ত অতিক্রম করেছিল, বিএসএফ তাকে ধরেছে কিনা বা অন্য কি ধরেছে তা এখনো জানা যায়নি। তো তিনি বলছেন ঘটনাটির তদন্ত চলছে। তো আজকে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকের কথা রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর সাথে এবং বাংলাদেশি বিজিবির সাথে। পতাকা বৈঠকের পরে বিস্তারিত জানা যাবে বলে আমাকে জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। চৈতি। পরশ, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেহিদি নূর পরশ। মাগুরার শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি হিটু শেখের ডিএনএ টেস্টে ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। এ বিষয়ে আরো জানাতে খুলনা ডিআইজি অফিসের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। তদন্ত কার্যক্রমের সবশেষ পরিস্থিতি জানাবেন।
দেশ জুড়ে যে আলোচিত মাগুরার শিশু ধর্ষণের ঘটনার কিন্তু আসলে তদন্ত প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমি গতকাল রাতে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে কথা বলেছি, রেজাউল সাহেব উনি আমাকে যেটি জানিয়েছে যে এই আলোচিত ঘটনাটা কিন্তু পুলিশ খুব মানে স্পষ্টকাতরভাবেই আসলে তদন্ত করেছে এবং তদন্তের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এবং খুব দ্রুতই এই চার্জশিট হবে। এর বাইরে একটি নির্ভরযোগ্য সূত্র আমাদেরকে যেটি জানিয়েছে যে মাগুরার এই ঘটনায় কিন্তু 4 জনকে আসামি করে যে মামলা হয়েছিল এবং 4 জনই কিন্তু আটক আছে এবং এর ভিতর যেই শিশু ধর্ষিত হয়েছিল সেই শিশুর বোনের যে শ্বশুর তার আসলে ডিএনএ টেস্টের রিপোর্ট কিন্তু ধর্ষণের সাথে আসলে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে কিন্তু আসলে জানা গিয়েছে এবং খুব দ্রুতই কিন্তু এই বিষয়টি আসলে সুরাহা হবে বলে জানিয়েছে পুলিশের একাধিক কর্মকর্তা। তো খুলনা রেঞ্জ ডিআইজি অফিস থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নুরুল ইসলাম রকি। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ফুটপাত ও ফুট ওভার ব্রিজের অধিকাংশ জায়গায় দোকানপাট বসিয়ে রেখেছেন হকাররা, এতে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এই সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? বলছিলেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ফুটপাত এবং ফুট ওভার ব্রিজ কিন্তু দখল করে রেখেছে হকাররা। তো এই ফুটপাত এবং ফুট ওভার ব্রিজ দখলের কারণে কিন্তু পথচারীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তো আমরা কথা বলেছি যে এই ফুটপাত এবং ফুট ওভার ব্রিজ দিয়ে চলাচল করতে পথচারী রয়েছে তাদের সাথে তারা যেটি বলছেন ফুট ওভার ব্রিজে এই অতিরিক্ত দোকানপাট বসানোর কারণে তাদের হাঁটা চলার সমস্যা হয় এবং যে মানুষের যে জটলা বাঁধে এই সময় অনেক সময় ছিনতাই এবং চুরির সম্ভাবনা থেকে যায় এবং যে নারী পথচারী রয়েছে তারা কিন্তু অনেক সময় অনেক হেনস্থার শিকার হয় বলে তারা জানিয়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলেছি প্রশাসনের পুলিশ প্রশাসনের সাথে। পুলিশ প্রশাসন যেটি বলছেন যে তারা নিয়মিত এই ফুট ওভার ব্রিজ এবং ফুটপাতে অভিযান পরিচালনা করে তাদেরকে উচ্ছেদ করা হয়, কিন্তু পরবর্তীতে আবার দিন গড়ালেই কিন্তু আবার সেই ফুটপাত এবং ফুট ওভার ব্রিজটি দখল হয়ে যায়, যে কারণে তারপরে তারা বলছেন যে তারা এই ফুট ওভার ব্রিজ এবং ফুটপাত অবৈধ হকারদের দখল থেকে মুক্ত করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমরা সে বিষয়ে সুশীল সমাজের লোক যেটি বলছেন যে অনেক সময় রাজনৈতিক নেতাদের ছত্র ছায়া এবং পুলিশ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু এই ব্যবসা করছেন বলে তারা অভিযোগ করেছেন। তো সব মিলে বলা যায় যে এই মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় ফুটপাত এবং ফুট ওভার ব্রিজ যে অবৈধ দখল, এই দখলে কিন্তু যে পথচারীদের কিন্তু যে ভোগান্তি, সেই ভোগান্তির যেন শেষ নেই। তো পথচারী এবং যারা সুশীল সমাজ রয়েছে তারা যেটি বলছেন যে এই ফুটপাত এবং ফুট ওভার ব্রিজটি যেন এই অবৈধ হকারদের দখল মুক্ত করা হয় এবং জনগণদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এবং সুবিধার জন্য যে প্রশাসন কার্যত পদক্ষেপ নেবেন এমনটাই দাবি জানিয়েছে। তো চৈতি এই ছিল আমার কাছে মানিকগঞ্জের ফুটপাত এবং ফুট ওভার ব্রিজ দখল করে যে অবৈধ হকাররা যে দখল করে ভোগান্তি সৃষ্টি করছে তার সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।